হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফিরে এসেছি সোলো লেভেলিংয়ের আরেকটি পর্ব নিয়ে। আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 3 এর পর্ব 10। তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা সুহোকে দেখতে পাই। সে টাস্কের দিকে তাকায় আর ভাবে, আচ্ছা তাহলে এই সব কিছু তার কারণে হচ্ছে। অর্থাৎ এই ব্ল্যাক শ্যাডোর মতো যারা যারা আছে তাদের দ্বারাই এই সব কিছু হচ্ছে। মানে যদি আমি তাদেরকে সামলে নিই তাহলে সব কিছুই ঠিক হতে পারে। আর তখনই যখন সে উপরের দিকে তাকায় সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেখানে জিনুয়ের সবচেয়ে শক্তিশালী 3টে ড্রাগন থাকে আর তাদের সাথে টাস্কও থাকে। ওই 3টা ড্রাগন মিলে সুহের উপরে একসাথে অনেক বড় একটা ফায়ার অ্যাটাক করে। আর আপনারা জানেন নিশ্চয়ই তাদের পাওয়ার কত বেশি ভয়ানক, কত বেশি পাওয়ারফুল। তাদের এই আক্রমণের কারণে ওইখানে থাকা পুরো জায়গাটা গলা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তাদের সবার মনে হয় যে সুহো হয়তো এতক্ষণে মারা গিয়েছে। এটা ভেবে যখন ওই ড্রাগনগুলো নিজেদের ফায়ার ব্লাস্টকে বন্ধ করে, তখনই দেখানো হয় সুহো ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং ওই 3টা ড্রাগনের উপরে আক্রমণ করা শুরু করে দেয় এবং ওই ড্রাগনদেরকে মারতে থাকে। সে এসে তাদের 3জনকে একটার পর একটা পাঞ্চ মারতে থাকে এবং এভাবেই সে তাদের সবাইকে মেরে ফেলে। তাদেরকে হারানোর পরে যখন সে সামনের দিকে তাকায় সে পুরো অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে একটা জায়ান্টকে উপরের দিকে ছুঁড়ে মারে এবং ওই জায়ান্টের উপরে লাফ দিয়ে সে একটা ড্রাগনের উপরে উঠে বসে। আর আস্তে আস্তে যখন সে উপরের দিকে যায় সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তার সামনে অনেক বড়, অনেক বড় একটা আগুনের গোলা দেখতে পায়, যেটা আসলে টাস্ক ক্রিয়েট করে থাকে। ওই আগুনের গোলা এত পাওয়ারফুল, এত বেশি ভয়ানক ছিল যে দেখে মনে হচ্ছিল আসমানের মধ্যে একটা নতুন সূর্যের উদয় হয়েছে। তখনই টাস্কের দিকে দেখানো হয় সে তার কাছে থাকা ওই আগুনের গোলা নিয়ে সুহের উপর আক্রমণ করে দেয়। সুহ কোনোভাবে তার আক্রমণটিকে ডজ করে। সুহোকে দেখানো হয় সেও পিছনের দিকে তাকায় আর ভাবতে থাকে কি। সে যখনই পিছনের দিকে তাকায় সে পুরো অবাক হয়ে যায়, পুরো শক হয়ে যায়। টাস্ককে দেখানো হয় তার এই আক্রমণটি দেখে সে বলে, অ্যাজ এক্সপেক্টেড আমার পাওয়ার আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। কিন্তু সুহাকে দেখানো হয় সে এখনও পিছনের দিকে তাকিয়ে থাকে আর সে অনেক বেশি ভয় পেতে থাকে, অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। তো তারপর সিন শিফট হয় আর আমরা অনেক বড় একটা জায়ান্টকে দেখতে পাই যেটাকে সুহো মারছিল। ওই জায়ান্টের সাথেই আমরা অনেক বড় একটা ভাল্লুককে দেখতে পাই। সুহো তাদের উপর আক্রমণ করতে থাকে এবং তাদেরকে মারতে থাকে। তার সামনে যেই আসছিল, যেই মনস্টারই আসছিল, যেটাই হোক না কেন, সে সবাইকেই মারতে মারতে সামনের দিকে যেতে থাকে। এখন তার সামনে যে অপোনেন্ট আছে সেটা হচ্ছে জিমা আর তার সকল সোলজার। আর তার সামনে শুধু এটাই নয়, তার সামনে অনেকগুলো ড্রাগনসও থাকে একসাথে। এখন টাইটনস, জিমাস, ড্রাগনস আর অনেকগুলো মনস্টার রয়েছে। আর এর সাথে আমরা টাইটেন্সদের হেডকেও দেখতে পাই। ওই হেড সবার সামনে আসে আর সাথে সে বলে, হাহা ভাইস লর্ড, আপনার কি মনে হয় আপনার শুধু একটা হিটেই আমি ফিনিশ হয়ে যাব? কিন্তু সে আরও কিছু বলতে যাবে তার আগেই সুহো তার কাছে আসে এবং আবারও তার শরীরে জোরে একটা পাঁচ মারে, যার ফলে সে অনেক দূরে গিয়ে পড়ে। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই জিমাকে দেখানো হয় সে বলে, যখন থেকে যখন থেকে আমি আমার কিংয়ের আর্মির মধ্যে জয়েন করেছি তখন থেকেই আমি অনেক বেশি পরিশ্রম করছি, অনেক বেশি হার্ডওয়ার্ক করছি, যার ফলে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমি এত বেশি পাওয়ারফুল হতে পেরেছি। ফলে আমি আপনার উপরে অনেক ভালো একটা ইমপ্রেশন ছেড়ে যেতে চাই মাই লিটল কিং। আর এটা বলেই সে সুহের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সে অনেক পাওয়ারফুল, পাওয়ারফুল আক্রমণ করতে থাকে, কিন্তু সুহ যে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয় আর তার আক্রমণগুলোকে ডজ করতে থাকে। আর এখানে শুধু জিমাই নয়, এইসব কিছুকে একসাথে দেখে সুহ ভাবতে থাকে এই ধরনের মনস্টাররা তো বারবার এগিয়েই আসছে। আমি তাদের যতই মারতে থাকি, যতই ফিনিশ করতে থাকি না কেন, আমার মনে হয় না যে আমার কাছে এখন যে স্ট্যামিনা আছে এই স্ট্যামিনার সাথে আমি টিকতে পারবো। আমার আরও পাওয়ারের প্রয়োজন, আরও পাওয়ারের। আর তখনই দেখানো হয় সুহ তার হাতের মুঠি তৈরি করে আর ওইখানেই সে তার পাওয়ার আপ করতে থাকে, চিৎকার করতে থাকে। আর তখনই দেখানো হয় তার অনেক ভয়ানকভাবে পাওয়ার আপ হতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, আরও একটু, আরও আরও একটু পাওয়ার আমি চাই,
আর তখনই দেখানো হয় তার চোখের মধ্যে আলো জ্বলতে থাকে। সে ওই সকল মনস্টারের দিকে, অর্থাৎ সকল শ্যাডোদের দিকে অনেক দ্রুততার সাথে এগিয়ে যেতে থাকে। সামনের দিকে যেয়ে সে একটা আক্রমণ করে আর ওইখানে থাকা সকল মনস্টারদেরকে মারতে থাকে। এখন তার পাওয়ার এত বেশি বেড়ে যায়, এত বেশি ভয়ানক হয়ে যায় যে তার সামনে যত বেশি শক্তিশালী শ্যাডোই আসুক না কেন, কাউকেই সে চিনতে পারে না। সবাইকেই সে একেবারেই আক্রমণ করতে থাকে আর মারতে মারতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনই তার সামনে আমরা টাস্ককে দেখতে পাই। সুহো অনেক দ্রুততার সাথে টাস্কের পিছনে চলে যায় আর তারপর তার পাঞ্চকে রেডি করার মাধ্যমে বলে, যদি সব কিছু এইভাবেই ফিনিশ হয়ে যায়, এত তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়, তাহলে এটা আমার জন্যে অনেক বেশি বোরিং হয়ে যাবে। শুধু কি এতটুকুই যেটা তোমরা আমায় দেখাতে চাইছিলে। তখনই দেখানো হয় সুহো অনেক ভয়ানক একটা পাঁচ টাস্ককে মারে, যার ফলে টাস্ক একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমরা দেখি যে টাস্কের পুরো শরীরের মধ্যে কেবল তার হাতই বাকি থাকে আর তার সব কিছুই ধ্বংস হয়ে যায়। তার শ্যাডোটা সেখানেই গায়েব হয়ে যায় আর টাস্কও সেখানেই ফিনিশ হয়ে যায়। ওখানেই আমরা দেখতে পাই তার অরা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। তার আশেপাশে অনেকগুলো মরে যাওয়া শ্যাডোজ, মনস্টার্স, ড্রাগনস পড়ে থাকে। সুহো নিজের দিকে তাকাতে থাকে আর বলে, যদিও হতে পারে আমার লেভেল, আমার পাওয়ার আর ইনক্রিজ হচ্ছে না, কিন্তু এখন আমি আমার নিজের পাওয়ারকে কন্ট্রোল করা শিখে নিয়েছি। আর এই সব কিছু হয়েছে এই সকল লড়াইয়ের জন্যে। আর তখনই দেখানো হয় সে উপরের দিকে তাকায়, উপর থেকে তার সামনে বেলিয়ান আসে। সুহো তার দিকে তাকায় আর ভাবতে থাকে সেই শক্তিশালী, এমনকি সে ওই আজব অ্যান্ড যে অনেক বেশি শক্তিশালী। আর তার দিকে তাকিয়ে সে বলতে থাকে, হেই, তুমি তুমি কথা বলতে পারো তাই না? আমি তোমায় কিছু প্রশ্ন করতে চাই, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই লড়াই শুরু হওয়ার আগে। বলো আমায়, বলো, যতগুলো মনস্টারকে আমি এতক্ষণ পর্যন্ত ফিনিশ করেছি, সবগুলো মিলিয়ে সেগুলো তোমার আর্মির কত পার্সেন্ট হতে পারে? এটা শুনে বেলিয়ন বলে, যদি আমি সকল মনস্টার্স, ড্রাগনস, সকল শ্যাডোস, সকল ডিমন্স সবাইকে মিলিয়ে হিসাব করি, যাদেরকে তুমি মেরেছ, সবগুলোকে মিলিয়ে আর্মির 3000-এর মধ্যে 1% হয় না। এটা শুনে সুহো কিছুটা অবাক হয়ে যায় আর বলে, কি, এতগুলো মনস্টারকে মারার পরেও আমি কেবলমাত্র এতটুকুই ফিনিশ করতে পেরেছি? ঠিক আছে, এখন আর কোনো উপায় নেই। সে সুহের সামনে ঝুঁকে যায় আর বলে, সত্যি আপনি অনেক ভালোভাবে বড় হয়েছেন লিটল মনার্ক। এটা বলেই সে সামনের দিকে হামলা করার জন্যে অনেক দ্রুততার সাথে এগিয়ে আসতে থাকে। এত দ্রুততম সে রেডি হয় যে সুহো তার আক্রমণকে দেখতেই পায় না, কিন্তু কোনোভাবে তার আক্রমণকে ডজ করার মাধ্যমে বলে, তারা কেন জানি, অর্থাৎ ওই মনস্টারগুলি কেন জানি আমাকে লিটল মনার্ক বলে ডাকে। এই জন্যই কি আমায় এখানে ডেকে আনা হয়েছে? আর যদি আমি একজন মনার্কই হয়ে থাকি, ফলে তোমরা আমায় মনার্ক বলা উচিত, না কোনো এক ভাইস মনার্ক। এটা বলেই সে বেলিয়নের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু সে তার কাছে পৌঁছাবে তার আগেই বেলিয়ন তার পিছনে চলে আসে। আর এখন দুজনের পাওয়ার একজন আরেকজনের মুখোমুখি হয়। তখন দেখানো হয় বেলিয়ন তার তলোয়ারকে একটা দড়ির মতো লম্বা করে ফেলে এবং ওটা দিয়ে সুহের উপর আক্রমণ করে দেয়। সুহো অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই দেখানো হয় বেলিয়ান তার অস্ত্রের ব্যবহার করার মাধ্যমে চারদিক থেকে সুহের উপর আক্রমণ করে আর সুহো কোনোভাবে নিজেকে তার আক্রমণ থেকে বাঁচায় আর ডজ করতে থাকে। সুহো ভাবতে থাকে, কি, এই তলোয়ারটি এভাবে চাবুকের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে? সুহো বেলিয়নের কাছাকাছি পৌঁছে যায় আর তার কাছাকাছি যেতেই আমরা দেখতে পাই সুহো বেলিয়নের চাবুক, অর্থাৎ তলোয়ারটি ধরে ফেলে আর হালকা হেসে বলে, যদি তুমি এটা ভিন্নভাবে ব্যবহার করতে পারো তাহলে আমিও এটা করতে পারি। কিন্তু এটা বলেই আমরা দেখতে পাই সুহো বেলিয়নের উপর অনেক ভয়ানক একটা পাঞ্চ মারে। এই পাঞ্চ এত বেশি পাওয়ারফুল হয়, এত বেশি ডেঞ্জারাস হয় যে চারদিকে এই পাঞ্চের মানা ওয়েভ ছড়িয়ে যেতে থাকে, সেখানে অনেক বেশি সাউন্ড জেনারেট হতে থাকে। এখন বিলিয়নের এই পাওয়ারকে দেখে সুহো বলতে থাকে, দেখো, আমি জানি যে তুমি পাওয়ারফুল, আমরা যদি এভাবে লড়াই করতে থাকি তাহলে এখানে পুরো দিন কেটে যাবে। আর আমার মনে হচ্ছে তুমি এই জায়গায় মাস্টার নও, তাই না? এটা বলে সুহো বেলিয়নের দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি জানি যে সে একজন ফেক, সে এই জায়গার আসল মাস্টার নয়, এই জায়গার আসল মাস্টার সে
আর তখনই সুহো উপরের দিকে তাকায়। আসমানের মধ্যে অর্থাৎ উপরে আমরা একটা ড্রাগনকে উড়ন্ত অবস্থায় দেখতে পাই। আর ওই ড্রাগনের উপরে আমরা মিস্ট্রিয়াস একজন লোককে দেখতে পাই যে মাস্ক পরা অবস্থায় থাকে। সুহোকে দেখানো হয়, সে যখনই উপরের দিকে তাকায় উপরে আমরা ওই মিস্ট্রিয়াস লোককে দেখতে পাই। লোকটি বাতাসে ভাসমান অবস্থায় থাকা ওই ড্রাগনটি থেকে গায়েব হয়ে যায়। আর সাথেই দেখানো হয় সে ওই ড্রাগনের উপর থেকে লাফ দেয় আর নিচে অর্থাৎ সুহোয়ের কাছে আসতে থাকে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা সবাই বলবেন যে এই মিস্ট্রিয়াস লোকটি কে? তাড়াতাড়ি বলুন, এখনই কমেন্টের মধ্যে জানান, কারণ সামনে আমি তার সম্পর্কে বলে দেব। যাই হোক, আমি তাহলে বলেই দিচ্ছি, এই মিস্ট্রিয়াস লোকটি হলো সাং জিন উ। জিন উ ওই ড্রাগন অর্থাৎ ক্যাসিলের উপর থেকে লাফ দিয়ে সুহোয়ের কাছে আসতে থাকে। জিনুয়ের সেখানে নামতেই তার অরা, তার পাওয়ারকে দেখে সুহো বুঝে যায় যে এটাই হলো এই জায়গাটার আসল মাস্টার। জিনুয়ের সেখানে নামতেই ওই জায়গাটার মধ্যে যেমন কি চারদিকে ধোঁয়া ছড়িয়ে যায়, আর সে যেখানেই নামে সেখানেই অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে। তার মানা ওয়েভস তার পাওয়ারের কারণে চারপাশটা সরে যেতে থাকে। তখনই সাংজিন উয়ের দিকে সে অনেক সিরিয়াস হয়ে তাকায় আর ভাবতে থাকে দ্যাটস দ্য ওয়ান। তখনই আমরা দেখতে পাই জিনু তার ড্র্যাগারকে বের করে। তার হাতে ড্র্যাগার দেখে সুহু কিছুটা ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে কি ড্র্যাগার, এটা প্রথমবার যখন আমি কোনো মানুষ এনিমির সাথে লড়াই করতে যাচ্ছি। হয়তো হতে পারে আমি তার সাথে কথা বলে এখানে থাকা সকল কিছুকে সলভ করতে পারবো। আর এটা ভেবেই সে জিন উয়ের সাথে কথা বলার চেষ্টা করে আর বলে এক্সকিউজ মি, কিন্তু দেখানো হয় সামনে জিনুয়ের তরফ থেকে কোনো রেসপন্সই আসে না। আর বন্ধুরা, আমি আগে বলে দিচ্ছি, সুহো এটা জানে না যে তার সামনে এখন যে মানুষটা আছে সে কে। সে কি তার বাবা নাকি অন্য কেউ? তার সামনে থাকা মানুষটির কাছ থেকে সে কোনো রেসপন্সই পায় না। এটা দেখে সে অনেক অবাক থাকে আর বলে হুম, বুঝে গিয়েছি। আর তখনই আমরা দেখতে পাই জিনুয়ের পিছনে একটা গেট অ্যাপিয়ার হয়। এটা দেখে সুহো ভাবতে থাকে কি একটা গেট, কিন্তু এখনো আমি আমার সামনে এই এই অ্যানিমিটিকে রাখিনি। যদি এই গেটটা এখনই ওপেন হয়ে যায় তাহলে এর মানে এটাই হলো এখানকার ফাইনাল বস। এর মানে আমি যদি তাকে হারিয়ে দেই তাহলে আমি আমার ঘরে ফিরে যেতে পারবো। আর তখনই দেখানো হয় সুহো আক্রমণ করার জন্য রেডি হয়ে যায় আর অনেক দ্রুততার সাথে তারা দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। আর তারা দুজনেই একে অপরের হাতিয়ারের সাহায্যে একে অপরের উপর আক্রমণ করতে থাকে। তাদের দুজনের আক্রমণ এত ভয়ানক, এত বেশি পাওয়ারফুল হয় যে তাদের তলোয়ারের বাড়ি হওয়ার শব্দ চারদিকে ছড়িয়ে যায়। চারদিকে তাদের তলোয়ারের টক্কর হওয়ার আওয়াজ ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা দুজনে আবারও একে অপরের সাথে লড়াই করা শুরু করে। সাথেই দেখানো হয় সুহো জিন উয়ের উপর পাঞ্চ মারতে থাকে। জিন উয়ের অরা এত বেশি পাওয়ারফুল হয় যে সুহোকে পিছনের দিকে সে সরিয়ে দেয়। আর আমরা দেখতে পাই জিন উয়ের পাওয়ারের কারণেই সুহোয়ের মুখের মধ্যে একটা কাট পড়ে গিয়েছে। রক্ত বেরোতে থাকে, কিন্তু তারপরও সুহো থামে না। সে জিন উয়ের সাথে লড়াই করার জন্য এগিয়ে যেতে থাকে আর ভাবতে থাকে সে ফাস্ট, অনেক বেশি ফাস্ট, আর সাথেই সে অনেক বেশি শক্তিশালীও। অ্যামেজিং! তার কাছে শুধু ইমেজারেবল পাওয়ারই নয়, তার সাথে তার প্রত্যেকটা আক্রমণ অনেক বেশি কৌশল দ্বারা পরিপূর্ণ আছে। কত বেশি পরিশ্রম করতে হয়েছিল তার এই ধরনের পাওয়ারকে অর্জন করার জন্যে, কত বেশি মৃত্যু আছে, সব কিছুকে দেখতে হবে। আর সেটাকেই আমাদেরকে ওভারকাম করতে হবে যাতে আমরা এই ধরনের পাওয়ারকে অর্জন করতে পারি। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জিনু এখন সুহের উপর আক্রমণ করতে থাকে। সুহো এখন জিনুয়ের সামনে একটুও টিকতে পারে না। কিছুক্ষণ পরে দেখানো হয় সুহো পিছনের দিকে চলে যায় আর তার শরীরের মধ্যে থেকে রক্ত বের হতে থাকে। তার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে থাকে, কিন্তু সে ভাবতে থাকে না, আমি ওর হতে পারি না। হ্যাঁ, হতে পারে আমার শত্রু অনেক বেশি শক্তিশালী, হ্যাঁ হতে পারে আমি তার সাথে জিততে পারবো না, কিন্তু তারপরও এখনও আমি আমার জিতার চান্সকে দেখতে পাচ্ছি। আর তখনই দেখানো হয় সে আহত অবস্থায় থাকার পরেও জিনুয়ের উপর আক্রমণ করতে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সে যখন জিনুয়ের উপর আক্রমণ করতে এগিয়ে যায় জিনু সরে যায়। এভাবে সে জিন উকে পাস করে সামনে যায়, যার মধ্যে জিনুয়ের কিছুই হয় না, কিন্তু সুয়ের হাতের মধ্যে অনেকগুলো কাট লেগে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সুয়ের হাতের মধ্যে যে গ্লাভস থাকে সে গ্লাভসগুলি পুরো ধ্বংস হয়ে যায় আর টুকরো টুকরো হয়ে যায়। তার শরীরের মধ্যে চারদিকে অনেকগুলো কাট লেগে যায় আর সেখান থেকে রক্ত বেরোতে থাকে। এসব দেখে সুহো ভাবতে থাকে সত্যি সত্যি সে অনেক বেশি অ্যাডমাইরেবল। যদি কোনোভাবে কখনো তার মতো শক্তিশালী হতে পারি, তার মতো পাওয়ার আমার কাছে থাকে। এটা বলার পরেই সে আবারও জিনুয়ের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। যখনই সে জিন উয়ের উপর আক্রমণ করেই দেবে তখনই জিন উ সুহোয়ের মাথায় তার হাত রাখে আর বলে
তোমার কি এই গেমটা ভালো লাগে? সুহের মাথায় কিছুই আসে না, সে কিছুই বুঝতে পারে না। সে ভাবতে থাকে কি গেম। জিনু কন্টিনিউ করে আর বলে কোয়াইট ইমপ্রেসিভ, হ্যাঁ। কিন্তু সুহের মাথায় শুধু এতটুকুই আসে, কি এই বয়েস ড্যাড। আর তখনই সামনের দিকে সুহো তাকায়, তার সামনে জিনু দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই দেখানো হয় জিনু সুহোকে একটা ধাক্কা মারে আর বলে এখনো এখনো এসব কিছু তোমার জন্য অনেক বেশি জরুরি, তুমি এখনো পুরো তৈরি নও। আর তখনই দেখানো হয় জিনুয়ের ধাক্কার ফলে সুহো পিছনের দিকে যেতে থাকে আর সে পিছনের দিকে জিনুয়ের দিকে তাকাতে থাকে। কিন্তু জিনুয়ের এই ধাক্কার কারণে সুহো ওই পোর্টালের মধ্যে প্রবেশ করে ফেলে আর সে জিনুয়ের ওই দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সিন শিফট হয় আর আমরা সুহাকে দেখতে পাই। সে এখন তার স্কুলের মধ্যে থাকে আর সে যখনই তার চোখে খোলে, সে যখন দেখে যে সে এখনও তার স্কুলের মধ্যে রয়েছে, সে অনেক জোরে একটা চিৎকার মারে। সুহো তার চোখ খোলে আর নিজেকে সে ওই ক্লাসের মধ্যেই খুঁজে পায় যেখান থেকে সে ওই গেটের মধ্যে প্রবেশ করেছিল। আর হাঁপাতে হাঁপাতে ভাবতে থাকে কি, এটা কি সত্যি একটা স্বপ্ন ছিল? যদি সত্যি এটা কোনো স্বপ্ন হয়ে থাকে তাহলে এটা সত্যি অনেক আজব একটা স্বপ্ন ছিল। আমি অনেক বেশি গেম খেলেছি, হতে পারে এই জন্যেই আমার সাথে এসব কিছু হচ্ছে। কি রকম একটা স্বপ্ন ছিল, সকল ডানজন বসের সাথে লড়াই করতে হয়েছিল, সকল মস্টারের সাথে লড়াই করতে হয়েছিল, আর ফাইনাল বস সে আমার বাবা ছিল। তখনই সেখানে একটা মেয়ে আসে আর তাকে সে বলে কি, তুমি এখনো এখানে আছো? আমি ক্লাসরুমকে লক করতে যাচ্ছি। সুহা বলে আমি কি কোনোভাবে সাহায্য করব? এটা শুনে ওই মেয়েটি হ্যাঁ বলে দেয়। কিছুক্ষণ পরে আমরা তখনই ওই স্কুলের উপরের সিনকে দেখতে পাই। ওই স্কুলের ছাদের মধ্যে জিন উ দাঁড়িয়ে থাকে, তার পাশেই ইগ্রিস, বেলিয়ান ও বেরু থাকে। ইগ্রিস বলে মাই কিং, এটা কি সত্যি সঠিক সময় নয় যখন আপনাকে আপনার পাওয়ারকে তাকে দেওয়া উচিত? আমরা তাকে এর আগে অনেকবার টেস্ট করেছি, কিন্তু এটা প্রথমবার ছিল যখন লিটল মনার্ক আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারছিল। এই জন্যে ইগ্রিস আরও বলে আমার মনে হচ্ছে যে সে তার টেস্টে পাস হয়ে গেছে, তাই না মাই কিং? কিন্তু জিনু তখন বলে তোমাদের কি মনে হয় যদি আমি এটা জানার পরেও ড্রাগন কিং এর উপর হামলা করতে যাই? সে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কোনো স্ট্র্যাটেজি অথবা কোনো প্ল্যানকে না ভেবে যদি আমি তার উপর হামলা করতাম তাহলে কি হতে পারতো? আমরা কি কখনো তার সাথে জিততে পারতাম? নো ম্যাটার, যাই হোক না কেন, তুমি যতই পাওয়ারফুল হও না কেন, তোমার কাছে যতই শক্তিই থাকুক না কেন, তোমায় তোমার শত্রুকে অনেক ভালোবাসা দেওয়া উচিত, অনেক ভালোবাসা দিয়ে বোঝানো উচিত। যদি তারা তোমার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে ওই সময় তার কাছ থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বুদ্ধিমান কাজ হয়ে থাকে। যখন তুমি জানো যে জিতার কোনো চান্সই নেই তাহলে সেখান থেকে পালিয়ে যাওয়াই সবচেয়ে বেশি উত্তম। কিছুক্ষণ পরে দেখানো হয় সুহো ওই মেয়েটির সাথে সেখান থেকে যেতে থাকে আর তখনই জিনউ তার দিকে তাকাতে থাকে আর বলে তাকে এখনো অনেক দূর পর্যন্ত যেতে হবে, কিন্তু অনেক কাজ আছে যা তাকে করতে হবে, অনেক কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, কোনো না কোনো দিন সে অবশ্যই শিখে যাবে যে কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, হতে পারে যে এখনও তার পাওয়ারের সম্পর্কে কোনো কিছুই ধারণা নেই, কিন্তু না, পরেও সে তার সামনে দরজাগুলোকে খুলতে থাকবে। এরপর কিছুক্ষণ পর সিন দেখানো হয় বেরুত খান সুয়ের ছোট কালের ছবিগুলোর দিকে তাকাতে থাকে আর ওইখানে কান্না করতে থাকে আর বলতে থাকে ইয়াং মনার্ক। জিনুকে দেখানো হয় সে বেরুয়ের দিকে তাকায় আর কিছুটা স্মাইল করে। কিছুক্ষণ পরে দেখতে পাই হংডং ও হংসু তাদের দুজনকে তাদের খারাপ কাজের জন্য অ্যারেস্ট করা হয়। সাথে সিন শিফট হয় আর কিছুক্ষণ পরে একটা বিল্ডিং এর মধ্যে আমরা দেখতে পাই একটা লোক বলছিল চেয়ারম্যান, চেয়ারম্যান আপনি কি ঠিক আছেন? তার পাশ থেকে লোকটি অর্থাৎ চেয়ারম্যান বলে একদমই, একদমই আমি ঠিক আছি। ওই লোকটা বলে স্যার, আপনি তো জানেনই আপনার ভিডিও গেমটার এখন একটা নামের প্রয়োজন। কিন্তু তার পাশে থাকা লোকটা অর্থাৎ চেয়ারম্যান তার কথার কিছুই শুনছিল না, তার মাথার মধ্যে কিছুই ঢুকছিল না। এই জন্যই ওই লোকটা বলে স্যার, আপনি কি আমার কথা শুনছেন? তখনই আমরা দেখতে পাই ওই ছেলেটা আর অন্য কেউ নয়, ওই ছেলেটা হচ্ছে ইউ জিন হো। সে চিৎকার করতে থাকে আর বলতে থাকে সবাই, সবাই শোনো, আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, অলরেডি 6 উইক হয়ে গিয়েছে। সে অনেক খুশির সাথে সবাইকে এটা বলতে থাকে, সবাই তাকে কংগ্রাচুলেট করতে থাকে। জিনহো আর তার পরিবারের একটা ছবি নিউজ আর্টিকেলের মধ্যে ছাপানো হবে। জিনহো এর ছবির দিকে তাকিয়ে থাকে যেটা একটা নিউজ আর্টিকেলের মধ্যে ছাপানো হয়ে থাকে। জিনহো এর বাবা বলে সেই আমার দেওয়া পজিশনকে রিজেক্ট করেছিল কারণ সে নিজের জন্য একটা কোম্পানিতে জব করতে চাইছিল। তখনই চিন্ময়ের বাবাকে দেখানো হয়, সে বলে আমি জলদি আমার গ্র্যান্ড চাইল্ডকে দেখতে চাই। তারপরে সিন শিফট হয় আর আমাদেরকে ওই পুরো শহরটার উপর থেকে দেখানো হয় আর আসমানের মধ্যে দেখানো হয় সেখানে অনেক বড় একটা গেট ওপেন হয়ে যায়। ওই গেটটা এত বড় ছিল
এত ভয়ানক ছিল, সেটা পৃথিবীর মধ্যে থেকেও দেখা যাচ্ছিল, যেটাকে দেখতে একটা ব্ল্যাক হোলের মতো মনে হচ্ছিল। তারপরেই সিন শিফট হয় আর আমাদেরকে সুহাকে দেখানো হয়। সে ওই মেয়েটির সাথে রক পেপার সিজার করতে থাকে। আসলে তারা একটা বাজি ধরেছিল। এই বাজির মধ্যে যে জিততে পারবে, অর্থাৎ রক পেপার সিজারের মধ্যে যে জিততে পারবে, সে অন্যজনের ব্যাগকে পুরো রাস্তা ধরে হোল্ড করবে। সুহাকে দেখানো হয় সে এই গেমটা হেরে যায়, যার ফলে সে ওই মেয়েটির ব্যাগকে হোল্ড করে। তারপর সুহাকে দেখানো হয় সে হঠাৎ করে কিছু একটা অনুভব করে, ফলে সে আসমানের দিকে তাকায়। ওই মেয়েটিকে দেখানো হয় সুহ হঠাৎ করে এরকমভাবে অদ্ভুত আচরণ করায় ওই মেয়েটি সুহাকে জিজ্ঞাসা করে, হোয়াটস রং, কি হয়েছে? সুহ বলে, না তেমন কিছুই না। তখনই আবারও আমাদেরকে অনেক উপর থেকে ওই শহরটিকে দেখানো হয়। আর তারপর ওই শহরের আসমানের সিন দেখানো হয়, যেখানে একটা ড্রাগন উঠতে থাকে। আর আপনারা তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে ড্রাগনটা কে হতে পারে। হ্যাঁ, এই ড্রাগনটা হলো ক্যাসিল। তখনই আমরা ক্যাসিলের উপরে দুইটা মানুষকে দেখতে পাই, যারা আসলে জিন-উ আর জাহাইন হয়ে থাকে। জাহাইন বলে, অনেক সময় পরে আবারও আমি এই সিনটাকে দেখতে পাচ্ছি, তাই না ডিয়ার? জিনু বলে, ডিয়ার, আজকে আমাদের 60th অ্যানিভার্সারি, আর এই জন্যে আমি তোমায় আমাদের এই অ্যানিভার্সারি এর প্রেজেন্ট দিতে চাই। তখনই আমরা জিনুয়ের হাতে একটা বক্স দেখতে পাই। সে ওই বক্সটিকে খোলে আর ওই বক্সটা থেকে একটা হারকে সে বের করে এবং ওই হারটিকে নিয়ে জাহাইনকে পরিয়ে দেয়। তারপর সে চাইনকে বাসায় ফিরে যাওয়ার জন্য বলে, সাথে সে বলে সে নাকি খুব দ্রুতই আবারও ফিরে আসবে। এটা শুনে চাইন বলে, তুমি বেশি দেরি করবে না তাই না? আমি তোমার জন্যে অপেক্ষা করতে থাকবো। এটা বলার পরেই চাইনকে দেখানো হয় সে জিন উকে বিদায় জানিয়ে দেয়, আর সে কাসেলের উপর করে তার বাসার দিকে রওনা দেয়। এরপরই জিনুকে দেখানো হয় সে তার মুখকে গম্ভীর করে ফেলে এবং পিছনের দিকে ঘুরে তাকায়। আমরা তার পিছনে ওই বিশাল গেটটিকে দেখতে পাই। জিনুকে দেখানো হয় সে তার শ্যাডো সোলজারদেরকে বের করে আর ওই ডানজনটিকে রেড করার জন্যে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এরই সাথে সোলো লেভেলিং সিজন 3 এর পর্ব 10 এখানেই শেষ হয়। আর এখানেই এই পর্বটা শেষ হওয়ার সাথেই সোলো লেভেলিং সিরিজটাও সম্পূর্ণরূপে সমাপ্তি ঘটে। বন্ধুরা, সত্যি এই জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং আবেগ দ্বারা পরিপূর্ণ ছিল। আপনাদের কাছে এই সিরিজটা কেমন লেগেছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।